রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গুঁ গুঁ শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলোভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রুমোর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগতেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে, ধমকি ধামকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু, একটু ধৈর্য ধর। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে, তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাবো আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ বেয়ে নামা যাবে না, কি করবে সে? মেজাজটা এমনিতেই খিঁচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাজা কোলা রেখেই একের পর এক পদাঘাত করলো লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ খুব কিছুই পরখ করলো না, সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করলো। এ যেন পরম শান্তি শান্তি শান্তি। এই তো এটা শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন, তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে? এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন। আনিকা কান্নায় ভেঙে পড়ল, দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসলো। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদে ঘরের দরজা থেকে দুমদাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে, তার পেছন পেছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা যুবতবু উজ্জ্বল, তার কোলে রুমু। চাচা যান, কবে আসলেন? আপনি আমার বিপদে পাশে ছিলেন। চাচা পাশে ছিল না। আপনি আমার পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউই না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি। সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলা আওয়াজও পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরলো রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলে অস্বস্তি লাগে, অপরদিকে অন্ধকার এসে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করলো রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, হুম। আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামীর দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে গেল, তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল।
এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদাটা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সেই ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, এদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দেবে? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাঁক। ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিভের সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছে, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বললো তুই আমাকে ছেড়ে যাবি। এই যে তুই নিখোঁজ, যখন ফিরবে তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবে। তাদের আপনি কি বললেন? বলেছি আমার রুমু আমাকে ছাড়বে না। এখন ঘুমা। উজ্জ্বল বৃদ্ধা আঙুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলের ঘুম ভাঙলো হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারসে পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরঝির বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বললেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এত তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি নাকি তোরা? রুমুকে আসতে বল, আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তোকারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনলো। রক্ত তখনও তার টকবগিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ জেদ নয়। রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল তখনই রাশেদের তুই তোকারি তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চায় না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি, রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী। আমার স্ত্রী কোথায় যাবে, কোথায় থাকবে সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল, তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস। সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়েছে। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বলেন, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এদিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রুমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি ঝামেলা এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, হুম। আপনি শুকিয়ে গেছেন, চোখটা দেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি এই তো অনেক। তোর ভাই মা পাশান। জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বলল, কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেওয়া হবে, সেই টাকার জন্যই এত সব। তোর ভাইয়ের এত বুদ্ধি? বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গা মলম লাগাবো? সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আর? চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করেছে? এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলল পালিয়ে যেতে, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত?
আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ, সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাব, তাই রাশেদ ভাইয়ের কথার সাথে সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই আর পিছু ফিরে আসব না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেটে ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়াতে থাকি, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করছেন। তবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পর রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল, বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চায়। আমি সত্যটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল যদি আপনাকে ডিভোর্স দিই আর টাকা আদায় করতে পারি তবে আমাদের উভয়জনের লাভ। তো ডিভোর্স দিল না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলেছি না? আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘুরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দিব না। তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজুরি করছিল, কিছুতেই রাজি হয়নি। মেয়েরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার গড়ে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিলেন না, তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি আর পাষাণ এক নিমেষে। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা ঢিলে ঢোলা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতভম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। What the? নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখ যায় রুমুর পিঠে লম্বালম্বি একটা কাটা দাগ। কাটা জায়গাটার ক্ষতস্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগুড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোললেস হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণা পীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত জুট ঝামেলা, দুটি সত্তা ভুলে গেল এক নিমেষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, হুম? কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করলো। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাতে গোঙানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়তে চাইলেও রুমু তাকে ছাড়লো না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ দে, আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে স্টেজ। উজ্জ্বল বারবার বলেছে এই বছর গ্যাপ দে,
আগামী বছর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি। কিন্তু রুমু এই কথায় তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না 1 বছর গ্যাপ চলে যাক, ভাগ্যে যা আছে হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনও ফনা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেল তার ভিন্ন চিত্র। সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমুরে, ওঠ মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে, ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ঔষধ পেটে পড়েছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করব। করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বাড়েছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না, তিনি এখনও নিজের রাগে সচল। গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ। থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা যান, আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল। বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন দিন শেষ হয়ে যাচ্ছি। গতকাল আমি রুমিকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলেই ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো, দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচা যান? সে তো রক্তের খেলা। তাছাড়া আমি লড়াই করবো কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে আমি যেটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিয়েছে ওর মা। ওর মায়ের ইশারাতে ছেলেটা এতবার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশার শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? রুমুর নামে একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমেছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ের বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছে ছিল, তবে এসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ, এটা রিমুর টাকা। রিমুর মানেই তোর। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেখে আছে আমি জানি। তোদের সংসারে কিছু হচ্ছে টুকটাক, আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? সে জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এ তো সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতা সবটা জানতে হয়। কিন্তু করবো কি তা ভেবে? যা করবি ভেবেচিন্তে কর, আর টাকাটা রাখ। টাকার কথা জান কেউ না জানে। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তার আমি ছাড়, টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলো, সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, কি রে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই, কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমকে পাত্তা দিল না রুমু। অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শুনেন। উজ্জ্বল, আমাকে ঘুরতে নিয়ে যাবেন। কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপার আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক আমাকে আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবে? চলেন ফুচকা খাইতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয় তো আমার কে আসে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি। ব্যাপারটা মজা না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপা গপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে।
রুমু দ্রুত একটি ফুচকা ভরে দিল উজ্জ্বলের মুখে। এসব মেয়েলেই খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেলো। দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরের খাবার শেষ ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি কবে? হ্যাঁ, তোর কি রাগ খেলে হবে না? আমি দুপুরের ঔষধ রাতে খাবো। ঔষধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে। সেই টাকা দিয়ে আমাকে বললো ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছে। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব? ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলেছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকা কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দিবে? আমি সিএমের সাথে কথা বলেছি। একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন, আমিও তো তাই বললাম। তুই শ্বশুরকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি। কিন্তু রেস্টুরেন্টের জমিটা তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকেল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা, একটা কথা ছিল। বল। বাজারে যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা, আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিল্য সুরে বলেন, ঘুমিয়ে ঘুমিয়ে এই রুমে এলি নাকি? যা, নিজের রুমে যা, গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন? আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকিটা টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু এত টাকা দেব না। টাকার জোগাড় আমি করব। আমার শুধু জমিটা চাই। শোন উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি তা নিয়ে তামাশা করা বাদ দে। স্টুডেন্ট খেলা এত সহজ? আমি তোর এসবে নেই। আমি জমিয়ে দেব না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনও দাঁড়াচ্ছেন। উজ্জ্বল। সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ়চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা, আমি ভুল বলেছি। পড়াশোনায় বাধা দিয়েছেন, নিজে কিছু করতে চেয়েছে তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে? শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বললেন, ওগো, রাগ করে লাভ নেই। উজ্জ্বল যা করতে চাইছে করতে দাও। আমাদের একমাত্র ছেলে, তার। কি আমার ছেলে? আমার ছেলে হলে ও এসব কথা বলতে পারতো? রাগের মাথায় এসব না বলে উজ্জ্বলকে জমিটা দিয়ে সাহায্য করুন। কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দিব। 2 দিন পর দেখা গেলে সে জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে, তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি। আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমি দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধায়, পারতে হবে আব্বা। লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কি কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না। আমি দেখব কি করতে পারিস। ইনশাল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই।
উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে রুমু। তার বাবার কাছ থেকে চেকটা এনে দিয়েছে। এই চেক নিয়েও উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শুনে ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্রতাপে শরীর পুড়ে যাচ্ছে। রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সব কিছুই হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর দুটি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি, এক দেখাই তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচণ্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালে ঘাম মুছে রুমুকে বলে, রুবুরে, যে দিকে সব করেছে আমি পারবো তো? আরে চিন্তা কিসের, পারবেন মানে পারবেন, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট, বালু, সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না। এরপর তো আরও খরচ আছে। এত চিন্তা কিসের, আব্বা কি বলেছে মনে নাই? টাকা নিতে এতই যখন গায়ে লাগে তখন ধার নেবেন। ধারের টাকা তো শোধ দিতেই হয়, তাহলে তো আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসম্মুখে রুটিয়ে বেড়াবে। শ্বশুরের টাকা রেস্টুরেন্ট দিয়েছে। আমার ভাই জানলে তো আপনি অযথা চিন্তার সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো। রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, তাই যেন হয়, আমি ভালোর অপেক্ষায়। রুমু ব্রু কুচকায়। সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাব সিয়াম ভাই? তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। রুমু আরও কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোখাচোখি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতে রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়। উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা, ভালো আছেন? এই তো, তুমি ভালো আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন, দেশে নাকি রাশেদ ভাইপার আতঙ্ক দেখা দিছে। রাশেদ ভাইপার? কও কি? আমি শুনলাম রাসেল ভাইপার। ঠিকঠাক শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তে রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপা শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা, সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়লো সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোন লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি, মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখেই উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তো কি বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? আহ, লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? ইয়ে মানে কেউ না। নিচে যা। যাব না, আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেটা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন, আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপে ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য সব ত্যাগ করেছি। আমায় উদ্ধার করেছেন, এখন এখানে থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলেছিলাম। বাজে কথা? কি মাথা ঠিক আছে? কি বাজে কথা শুনি? রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদে লাফিয়ে বেড়াচ্ছে। আমিও শুনবো বাজে কথা। আমরা ছেলেটা যখন একদল হয়ে যাই তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন?
রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন সিয়াম ভাই? সত্যিটা বলুন, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাধিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো সে রুমুকে মিথ্যা বলল। সিয়াম কথা পাল্টাতে দ্রুত বলে। দ্রুত বসে পড়ল রুমু। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চলল অনেকটা সময়। চাঁদটা যখন মাথার উপর, তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। तू ही हकीकत, तू ही हकीकत, ख्वाब तू, दरिया तू ही, प्यास तू, तू ही दिल की बेकरारी, तू सुकून, जो मैं अब जब इस जगह पाऊँ मैं तुझको उस जगह, साथ हो के ना हो तू है रूबरू, रूबरू, तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा, तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा।